শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় 14 কোটি টাকার সার কালোবাজারে বিক্রি। 15 ডিলার সহ 20 জনের নামে মামলা। কৃত্রিম সংকট তৈরি করায় ক্ষতির মুখে কৃষক। ইউরিয়া সাদা সময় মতন চাইলে পাই না, দোকানে যাই দাম বেশি চায়। পাঁচা টাকা তো 2 দিন পরে সিন্ডিকেট করে দাম বাড়ে, অন্য জায়গায় সার পাঁচা। মামলাটি এখন তদন্তনাধীন অবস্থায় আছে এবং তদন্ত শেষে জানা যাবে যে আমাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ গ্রাম অঞ্চলের মানুষ। বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ। আগামী 7 দিন আমরা দেখব, 7 দিন পরে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। দরকার হয় আমরা অফিসগুলোতে তালা মেরে বন্ধ করে দেব। আমাদের যে শিক্ষার্থী আছে তাদের পড়ালেখা খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। রাজধানী সহ আশেপাশের জেলায় তীব্র হচ্ছে গ্যাস সংকট। হঠাৎ করে অস্থির চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে চিনির গুঁড়ার দাম কেজিতে বেড়েছে 70 থেকে 85 টাকা। ভরা মৌসুমে দক্ষিণের জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। শেরপুরে সরকারি বরাদ্দের সার দেদারসে বিক্রি হচ্ছে কালোবাজারে। একে তো সরকারের লোকসান, তার উপর কৃত্রিম সংকট তৈরির অভিযোগে 15 জন ডিলার এবং 5 দোকান ম্যানেজারের বিরুদ্ধে মামলা হয়েছে। গেল 22 জুলাই শেরপুর সদর থানায় মামলাটি করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। দাবি, গত 6 মাসে প্রায় 14 কোটি টাকার সার লোপাট করেছেন অভিযুক্তরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন প্রশাসন। সম্প্রতি শেরপুর শহরের নিউ মার্কেট ও রঘুনাথপুর বাজার সহ বিভিন্ন এলাকার সার ডিলারের দোকানে হঠাৎ পরিদর্শনে যান কৃষি বিভাগের কর্মকর্তারা। যাচাই বাছাই করতেই বেরিয়ে আসে অনিয়মের তথ্য। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 4412 মেট্রিক টন ইউরিয়া, 821 মেট্রিক টন ডিএপি এবং 134 মেট্রিক টন টিএসপি সার খোলা বাজারে বিক্রি না করে অধিক মুনাফার আশায় পাচার করা হয়েছে কালোবাজারে, যার বাজার মূল্য প্রায় 14 কোটি টাকা। সরকারি বরাদ্দের এমন অনিয়ম করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে জেলা সদর থানায় 20 জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সেই খুচরা বিক্রেতা এবং কৃষকদেরকে আমি শনাক্ত করে যখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা এই সারটুকু পেয়েছেন কিনা, তারা তখন কয়েকজন বলে যে আমাদেরকে 20 বস্তা দিলে লেখেছে 200 বস্তা, বা অনেক কৃষককে সার দেয় নাই, তাদের নামে ভুয়া ভাউচার করেছে। খুচরা ব্যবসায়ীরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে তাদের নামে ভুয়া ভাউচার তৈরি করে 300 থেকে 500 বস্তা পর্যন্ত সার উত্তোলন দেখানো হয়েছে। বাস্তবে কোনো সারই পাননি তারা। আমার বিরুদ্ধে একটা লেখা হয়েছে 300 বস্তা সারের, এই সারটা আসলে আমি পাইনি। 20 বস্তা লাগে, তখন 10 বস্তা ওই যে অর্ধেক করে ভাগ করে দেয়, রিকোয়েস্ট করে একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছ থেকে নিয়ে এভাবে চালাই। মাঠে সারের এমন হাহাকার ও কালোবাজারের কারণে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় সাধারণ কৃষকরা। সার ইউরিয়া সাদা সময় মতন চাইলে পাই না, দোকানে যাই দাম বেশি চায়। আর পাঁচা টাকা তো 2 দিন পরে সিন্ডিকেট করে দাম বাড়ে, অন্য জায়গায় সার পাঁচা করতে যাতে বিষয়টা যাতে সবাই একটু লক্ষ্য করে। তবে অভিযোগ অস্বীকার করেছে সার ডিলাররা। আর অভিযুক্ত মির ট্রেডার্সের স্বত্বাধিকারী সংবাদ প্রচার না করার অনুরোধ জানান। এটা হয়রানিমূলক মামলা করছে, আমাদেরকে হ্যারাসমেন্ট করার লেগে। এখন উজ্জ্বল এস্টাবলিশ করুন, কারণ আমাদের যে কেস কামারে যেটা আছে এটা একটা মীমাংসায় বসতেছি, যাতে ও কেসটাকে উড্র করে নেয়। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, কৃষি খাতের এমন অনিয়মের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মামলাটি এখন তদন্তনাধীন অবস্থায় আছে এবং তদন্ত শেষে জানা যাবে যে আমাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এটার যে ওই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এসব ঘটনার মাঝেও 34 বস্তা সার পাচারকালে আটক করে এলাকাবাসী। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের দৃশ্যমান শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ।
গ্রামেগঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। বেশ কিছু জেলায় বিদ্যুতের নিত্য আসা যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভুক্তভোগীরা বলছেন, দিনের কাজ রাতের ঘুম, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যও ব্যাহত হচ্ছে লোডশেডিংয়ে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বলছে, চাহিদা ও উৎপাদনের মধ্যে পার্থক্য নেই। তাই সামনের দিনগুলোতে লোডশেডিংয়ের আশঙ্কা করছেন না পিডিবি চেয়ারম্যান। তবে বিতরণ লাইন ও কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সংকট হচ্ছে বলে স্বীকার করেন তারা। ক্যালেন্ডারে আষাঢ় মাস মানে ভরা বর্ষাকাল, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, আবার অনেক জায়গায় কড়া রোদ, কখনো কখনো তীব্র তাপদাহ। এ অবস্থায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 15,500 মেগাওয়াটের মতো। সরকারি হিসেব বলছে উৎপাদনও কাছাকাছি, তার মানে উৎপাদন আর চাহিদার পার্থক্য নেই। যদিও বাস্তবতা ভিন্ন। যেমন কুষ্টিয়ার কথাই ধরা যাক, স্থানীয়রা বলছেন বিদ্যুতের নিয়মিত আসা যাওয়া রুটিন এখানে। একই অবস্থা উত্তরের জেলা নাটোরের বিভিন্ন উপজেলায়। এমনকি দিনরাতের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 24 ঘন্টার ভিতরে মনে করেন 15 বার বা 12 বার 15 বার 16 বার যাওয়াতে থাকে, বাইরে বাইরে করে। বেশিরভাগ সময় থাকছে না, প্লাস হচ্ছে আপনার রাতে থাকছে না কারেন্টটা। এই সমস্যা কবে সমাধান হবে আল্লাহ পাক জানে, সরকার জানে। কি করার, বিল তো আমরা ঠিক মতোই দিই, বিল তো আর আমি সমস্যা দেখাইনি। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বেচাকেনা থেকে শুরু করে নাওয়া খাওয়া ঘুম, ব্যাহত হচ্ছে সবকিছুই। ভুক্তভোগীদের চাওয়া এ অবস্থার পরিবর্তন। প্রচুর গরম, দোকানপাটে ব্যবসা বাণিজ্য নাই, ফ্রি চলাতে পারছে না। আমাদের যে শিক্ষার্থী আছে তাদের পড়ালেখা খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। বেশিরভাগ মানুষের মনে করেন টিউবওয়েল নাই, এখন সব মোটরের সব সিস্টেম। এখন মনে করেন মোটর চালু করতে পারে না, এমন টাইমে কারেন্ট থেকে আমার 2 মোটর জ্বলে গেছে ভাই কারেন্টের সমস্যা। ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হইতেছে, কারণ আইসক্রিম গুলো যে গিয়ে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক বিক্রি করতে পারতেছি না। বাড়ি যা আরামের জন্য যাই একটা ঘুমা খাওয়া দাওয়া করে একটা ঘুম পারবে, সেই ঘুমটাই যদি না পাতে পারে তাহলে কারেন্টের আমাদের প্রয়োজন নাই। গত কয়েকদিনের নিম্নচাপে ব্যাহত হচ্ছে আমদানি করা এলএনজি সরবরাহ। আবার কয়লাবাহী জাহাজ খালাসেও ঝামেলার খবর আছে। যদিও এসব কারণে জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হয়নি এখনো। ফুয়েল রিজার্ভ যেভাবে আছে, কয়লা বলেন, তারপরে আমাদের তেল বলেন, কিংবা আমরা গ্যাস থেকে যদি এপিসিডির প্রবলেমটা ওভারকাম হয়ে যায়, আমি আশা করি না যে ব্যাপক কোনো কিছু হবে। যে সিস্টেমগত কারণে অল্প এই 2 জায়গায় কিছু হয়তো একটু ঘাটতি থেকে যাবে, বাট এটা আমরা অতিরিক্ত ভাবেই এই ইঞ্জিনগুলো চালাই, এটা কতটা সহনীয় পর্যায়ে রাখা যায় আমরা চেষ্টা করব। প্রশ্ন আসে, তাহলে গ্রামে গঞ্জে এত লোডশেডিং কেন? এর জন্য ঝড় বৃষ্টি আর বিতরণের কারিগরি ত্রুটিকে দোষলেন পিডিবি প্রধান। কিছু তো সমস্যা আছে, অনেক লম্বা লম্বা লাইন আছে। একটু এখন তো জানেন একটু ঝড় বাদলার সময়, একটু ঝড় বাদলা হলেই গাছ পড়ে লাইন, গ্রামাঞ্চল কিংবা অনেক গাছপালার মধ্যে থেকে লাইন নিলে এগুলো প্রাকৃতিকভাবেও কিছু ওই যে এই ডিসরাপশনগুলো না। সরকার বলছে লোডশেডিং এর ক্ষেত্রে শহর ও গ্রামে বৈষম্য হবে না। যদিও রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে ভোগান্তি নেই বললেই চলে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঘন ঘন লোডশেডিং বন্ধ করা সহ 7 দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সকালে প্রেস ক্লাব চত্বর থেকে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক ঘুরে পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিসের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে ঘেরাও কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ সময় বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। মৎস্য অবতরণ কেন্দ্রে পাথরঘাটা ঘাটে বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে জেলেরা। 7 দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান না হলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। আগামী 7 দিন আমরা দেখব। 7 দিন পরে আমরা বৃহত্তর কর্মসূচি দেব। দরকার হয় আমরা অফিসগুলোতে তালা মেরে বন্ধ করে দেব। তারপরেও আমরা বরগুনার দাবি আমরা আদায় করে ছাড়বো। বরগুনা জেলাতে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন সেই বিদ্যুৎ এখানে দিয়ে তারপর তারা অন্যত্র বিদ্যুৎ নিয়ে যাক।
ঢাকা ও আশেপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে গ্যাসের সংকট। চাপ কমে যাওয়ায় সিএনজি পরিবহন, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। এতে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। লাইনে গ্যাস না থাকায় বাসা বাড়ির রান্নায় ঘটছে বিঘ্ন। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় প্রভাব পড়েছে শিল্প খাতেও। অনেকে শিল্প প্রতিষ্ঠান চালাতে পারছে না স্বাভাবিক সক্ষমতার উৎপাদন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে। তারপর হয়তো সংকট কিছুটা কমবে। গ্যাস সংকটে সিএনজি পাম্পগুলোতে বাড়ছে গ্রাহক ভোগান্তি। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। সিএনজি পাম্পগুলোতে কি চাহিদা মতো গ্যাস মিলছে? সেখানকার সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন? পরিস্থিতি কেমন জানাবেন? যদি এক কথা বলি, না কোনো চাহিদা মতো তাদের গ্যাস তো দূরের কথা, এখন গ্যাসগুলো কিন্তু বন্ধই রয়েছে। কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমাদের চোখে পড়েছে। এখন যেটি দেখা যাচ্ছে, যানবাহন থেকে তারা এই প্রচন্ড গরমের ভেতর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা গ্যাস না পেয়ে এখন কিন্তু বসে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে লিটারের যে রেটটা সেটা কিন্তু শূন্যতে নেমে এসেছে। অর্থাৎ এখানে কোনো ধরনের গ্যাস নেই। আর এই গ্যাস না থাকার কারণে সিএনজি পাম্পগুলো কিন্তু এর মধ্যে এই পাম্পটি বন্ধ রয়েছে। শুধু এই পাম্পের চিত্র যে তেমন কিনা, এর আশেপাশে যে কটি পাম্পেই আমরা ঘুরেছি সবগুলো পাম্পের একই চিত্র। অর্থাৎ সবগুলো পাম্পেরই তাদের যে প্রেশার সেটি কিন্তু একেবারে পাচ্ছে না। শুধুমাত্র যে সিএনজি পাম্পগুলো এই চিত্র তা না, আবাসিক গ্রাহক না। শুধুমাত্র যে সিএনজি পাম্পগুলোর এই চিত্র তা না, আবাসিক গ্রাহক যারা রয়েছে, তারপরে শিল্প গ্রাহক যারা রয়েছে, তারাও কিন্তু গ্যাসের জন্য বেশ ভুক্তভোগী। শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছেন তারা কিন্তু বেশ উদ্বিগ্ন প্রকাশ করছেন। যদি দুয়েকের ভিতরে এই সুরাহা না হয় তবে কিন্তু তারা যে বেশ মাসুল গুনতে হবে। আর আপনি জানেন যে আশুলিয়া একটি শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলের শ্রমিকরা সেই খুবই সময় নিয়ে যে একেবারে রান্নাবাড়া করবে এমনটি নয়। তারা গ্যাসের উপর ভরসা করেই তাদের রান্নাবাড়ার কাজ সেরে তারপরে কর্মস্থলে যেতে হয়। এখন কিন্তু আমরা দেখেছি তারা বেশ ভোগান্তিতে রয়েছে। তারা অনেকেই দেখেছি আমরা যে হোটেল থেকে খাবার এনে তারা খাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে বলতে পারি ভালো নেই সাভারের গ্যাসের গ্রাহকরা। ধন্যবাদ আপনাকে নিপু। দেশে হঠাৎই অস্থির চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে চিনি গুঁড়া চালের দাম কেজিতে বেড়েছে ৭০ থেকে ৮৫ টাকা। ঊর্ধ্বমুখী সরু চালের দামও। অভিযোগ, অবৈধ মজুদের মাধ্যমে ফয়দা লুটছেন হাতে গোনা কিছু মিলার ও ব্যবসায়ী। শফিক ছোটনের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির হোসেন। চালের দর নিয়ে চরম অস্বস্তিতে ভোক্তা, বিশেষ করে চিনিগুড়া ও সরু চালে অস্থিরতা বাড়ছেই। উৎপাদন স্বাভাবিক আছে, তবুও গেল ১৫ দিনে নওগাঁর পাইকারি মোকামে সুগন্ধি চিনিগুড়া চালের দর কেজিতে বাড়ানো হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা। কদিন আগেও ৭০ টাকার নিচে পাওয়া গেছে কাটারি নাজির, আর এখন সেই চাল কিনতে হচ্ছে ৮০ টাকায়। কোনো উৎপাদন কম নাই, কোনো কিছুতে শর্টেজ নাই, ঘাটতি নাই, কমতি নাই। আপনি বাজারে গেলেই এখন কোনো দিনই বলতে পারবেন আপনি এটা জিনিস চাইছেন, এটা পাননি। উৎপাদন পর্যায়ে আমাদের কোনো সমস্যা নেই। আপনার উৎপাদন পরবর্তী যে সময়টা মার্কেটিং, এই জায়গাটি আরও ডেভেলপ করা দরকার। চিনিগুড়া চালের দামটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, আর যেটা খোলা চিনিগুড়া চাল সেটা মোটামুটি 200 টাকার আশেপাশে বিক্রি হলো। প্যাকেটজাত চালের দাম প্রায় 220 থেকে 30 টাকা। তথ্য বলছে গেল বছর এই সময় ভালো মানের সুগন্ধি চিনিগুড়া চালের দর ছিল সর্বোচ্চ 135 টাকা। কাটারি নাজির 65 থেকে 70 টাকায় পাওয়া গেছে। অন্যান্য চালের দরও বর্তমান দরের চেয়ে অন্তত 12 থেকে 15 টাকা কম ছিল। মিলারদের কাছে প্রশ্ন, চলতি মৌসুমে কেন অস্থিরতা তৈরি হলো? বাজারত যদি ধান খরিদ দেওয়া হয়, আমি নেব 2 গাড়ি ধান, সে হয়তো 2 দিনই পাচ্ছি 1 গাড়ি ধান। ধান দিয়ে শর্ট। কাটারি, মজ্জিম জাতের ধানগুলো, তারপর 90, গোল্ডেন, এগুলো আতবের কারণে দামটা বৃদ্ধি হয়ে গেছে। সাধারণ মিলারদের অভিযোগ, হঠাৎই চিনিগুড়া চাল রপ্তানির সুযোগ পেয়ে ফায়দা লুটছেন কর্পোরেট ও পুঁজিপতি মিলাররা। বঞ্চিত হচ্ছেন কৃষক, ঠকছেন ভোক্তা। এই মুহূর্তে
কৃষক ভাইদের চেয়ে বড় বড় মিল মালিকরাই অধিক পরিমাণ লাভবান হচ্ছে। ম্যাক্সিমাম ধানগুলো তাদের হাতে রয়েছে, তারা হচ্ছে কম দামে ধান কিনেছে, এখন বেশি দামে হচ্ছে এক্সপোর্ট করতে পারছে। ধান চালের বাজারের এই অস্থিরতার লাগাম টানতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। জুলাই থেকে অক্টোবর কাগজে কলমে ইলিশের ভরা মৌসুম। এর আগে কয়েক দফায় নদী ও সাগরে এই জাতীয় সম্পদ রক্ষায় থাকে সরকারি নিষেধাজ্ঞা। ড্রোন দিয়ে নজরদারি, অসাধু জেলেদের পেছনে মৎস্য বিভাগের দৌড়ঝাঁপ, আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় তৎপরতা সবই চলে ইলিশের উৎপাদন বাড়াতে। তবুও দক্ষিণাঞ্চলের জেলেদের জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। আড়িয়াল খাঁ নদের তীরের এই মাছ বাজার বসে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত। ঘণ্টাখানেকের এই বাজারে মাছ বিক্রি হয় নিলামে। ক্রেতা খুচরা ব্যবসায়ীরা, জেলেরা নদী থেকে মাছ ধরে সরাসরি বিক্রি করেন এই বাজারে। ইলিশের পরিমাণ কমতেই আছে, আর আজকে তো নাই, মাত্র 2 পিস ইলিশ উঠছে। ইলিশের ভরা মৌসুমে চিরচেনা সেই হাকডাক নেই দক্ষিণাঞ্চলের অন্যতম ইলিশ মোকাম বরিশাল নগরীর পোর্ট রোডে। বছর কয়েক আগেও এই সময়ে যে ইলিশ মোকামে তিল ধারণের ঠাঁই হতো না, সেখানে এখন পুরোই ভিন্ন চিত্র। বিভিন্ন মাছের মাঝে ইলিশ বিক্রি করছেন হাতে গোনা কয়েকজন। আকার ও ওজন ভেদে দাম ৩২,০০০ থেকে ১.৫ লাখ টাকা মন। এক পিস ইলিশ মাছ চাই ২৬০০ টাকা, এ তো আমাদের পক্ষে সম্ভব না। দামটা কম হইলেও কাস্টমার নিত, দেখা যায় 5 কেজি 10 কেজি নিয়ে চলে যেত। এখন দাম বেশি, একটা নেয়, 2টা নেয়। মৌসুমের আগেই ইলিশের পিছনে লাখ লাখ টাকা দাদন দেন আড়তদাররা। ভোলার ইলিশা, পটুয়াখালীর আলিপুর মহিপুর, বরগুনার পাথরঘাটা বরিশাল অঞ্চলের বৃহৎ ইলিশ মোকাম। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় মাথায় হাত আড়তদারদের। পর্যাপ্ত কোনো মাছ নাই, যেই মাছ আছে এই মাছের আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসায়ী খুব হতাশ। 160 জনের মোড়া 40-50 জন এখন আছে রানিংয়ে আর কি। মোটামুটি হাড়চা ইলিশ মিলে ইলিশ আছে 10-20 জন লোক। বিভিন্ন নদীতে দাদন দিছি এরপরে হঠাৎ করে মাছ কমিয়ে গেছে। আমাদের পরিস্থিতি ভালো না। ভরা মৌসুমেও কেন মিলছে না ইলিশ, এই প্রশ্নের উত্তরে জেলেরা বলছেন জাটকা নিধন এর প্রধান কারণ। এছাড়া বিভিন্ন অবৈধ জাল ব্যবহার, সাগর ও নদী দূষণ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, সাগর থেকে নদীতে প্রবেশ এবং নদী থেকে সাগরে যাওয়ার পথে ডুবোচর ও নাব্য সংকটের কারণে ইলিশের প্রজনন ও বিচরণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। 3 ঘন্টার মতো জাল বাইয়া 3 পিস পাইছি। 3 পিস পাওয়ার পর 1 পিস পাইছি মনে করেন 900 গ্রাম, আর যাইয়া 2 পিস পাইছি, 2 পিসে 400 গ্রাম। এই জাটকা মাছটা মারার কারণে বর্তমানে বেশিরভাগই মাছের অববর্তন দেখা যাচ্ছে। ইলিশ সংকটের পাশাপাশি এর ওজন ও আকারেও তারতম্য দেখা দিয়েছে। এ নিয়ে গবেষণা চলছে বলে জানান বরিশাল বিভাগের এই মৎস্য কর্মকর্তা। জাটকাগুলি সমুদ্রে যাওয়ার জন্য সঠিক পথটা না পাওয়ার কারণে জাটকারাই এখানে বড় হতে থাকে। এই বড় হতে হতে যখন 200-250 গ্রাম হয়ে যায়, তখন তাদের পেটে ডিম চলে আসে। এই জাটকাকে অবশ্যই আমাদের সমুদ্রে চলে যাওয়ার মতো পথ তৈরি করে দিতে হবে। গেল টানা 3 বছর ধরে দক্ষিণাঞ্চলে ইলিশের উৎপাদন বা আহরণ নিম্নমুখী। দেশে উৎপাদিত ইলিশের 66% ধরা পড়ে দক্ষিণাঞ্চলের জেলেদের জালে। কিন্তু নানা কারণে এই অঞ্চলের নদ নদীতে ইলিশের পরিমাণ কমছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে, এমনটাই মনে করেন অর্থনীতিবিদরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সহ যে কোনো টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা না দেওয়ার দাবিতে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। সকালে নগরীর আগ্রাবাদ মোড় থেকে শুরু হয় পদযাত্রা। বারেক বিল্ডিং মোড়ে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। এর আগে একই দাবিতে আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। দাবি আদায়ে আগামী 15 আগস্ট নগরীতে নাগরিক কনভেনশনের ঘোষণা দেন তারা। শ্রমিক নেতারা বলেন, স্বয়ংসম্পন্ন বন্দর কোনোভাবেই কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে তুলে দেয়া যাবে না। বিদেশি প্রতিষ্ঠান আসলে বন্দরের পাশে থাকা ইপিজেড, ইস্টার্ন রিফাইনারি সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও দাবি তাদের। এর আগেও একই দাবিতে নানা কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আমাদের আন্দোলন চলবে, আমরা সরকারের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করছি, যেটি বাংলাদেশের নৌবাহিনীর মাধ্যমে বাংলাদেশের ব্যবস্থাপনায় এটা চালু রাখা। একটা মানুষের হৃৎপিণ্ড যদি নষ্ট হয়ে যায়,
ওই মানুষ আর জীবিত থাকতে পারে না। সুতরাং চট্টগ্রাম বন্দর যদি কোনো কারণে বিদেশি বা দেশি কোনো লুটেরার কাছে চলে যায় তাহলে বাংলাদেশ তার পথ হারাবে। এই আন্দোলন মাফিয়া থেকে মুক্ত করা পর্যন্ত আমরা চালিয়ে যাব। জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ABM শহীদুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর আনিসুর রহমানকে সাথে নিয়ে এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন। ম্যারাথনটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের ভেতর প্রধান রাস্তা 5 বার প্রদক্ষিণ করে প্রত্যয় 71-এর সামনে এসে শেষ হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।